আপনি এটা উল্টাও বলতে পারেন, যদি বিএনপি সাথে না থাকতো তাহলে এই আন্দোলনটা সফল হতো কিনা সেটাও তো বলতে হবে। তো আমি এটা বলা আতিফ ভাই যাবে না। শুনবো আপনাকে আবারও। বিএনপি তো 15 বছরে কোনো ঘন্টা বাঁচতে পারে নাই, বিএনপি তো কোনো ছিটতে পারে নাই। কিন্তু বিএনপি বিএনপি 17 বছরে ছিঁড়তে কিছু পারুক আর পারে নাই নাই, পারুক, বিএনপি ছাড়া কি পারে নাই, সম্ভব হতো? পারে নাই, পারে নাই। বিএনপি ছাড়াই সম্ভব হয়েছে আন্দোলন, বিএনপি হয় নাই, বিএনপি ছাড়াই হয়েছে আন্দোলন। ওই 7 জন করেছে আন্দোলন, কি দিত 7 জনের, বিএনপির না। এমনকি আমি জামাতকেও জি বলবো জামাতেরও না, প্রকাশ্যে জামাতেরও না। কিন্তু ওই ছেলেদের, ওই এনসিপির ছেলেদের, আম- তারা প্রকাশ্যে আন্দোলন করেছে। তাদের আন্দোলনের ফলাফল আজকে এটা বিএনপি আন্দোলনের ফলাফল না। বিএনপি 17 বছর আন্দোলনের ফলাফল করতে পারে নাই। আছি ডাক্তার, সরকারকে তেল দেওয়া দরকার নাই। না এইটা না, আমি তেল বিএনপি দিচ্ছি না, যেটা সত্য আমি তো জানতাম। আমি তো তখন সত্য না, প্রতিদিনে, এটা আপনি যখন অপসত্য ইন্টারনেট বলছেন। বন্ধ ছিল তখন আমরা বাইরে থেকে প্রতিদিন টকশো করেছি, এটা আমরা তো আপনাকে জানি অপসত্য পুরাপুরি। বলছেন, এটা আপনাকে অপসত্য বলছেন। এটাকে আপনি, এটাকে বলছেন সত্যটাকে আপনি বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সত্য না না হলো না, ওই আমি আমি সত্য জানি দেখে আমি বলছি, সত্য জানি দেখে সেই বলছি যে 7 জন বিএনপি কোন কোন সদস্য, পয়েন্ট থেকে। তাদের একক প্রচেষ্টায় আন্দোলনে সফল হয়েছে। বিএনপি এর আগে আন্দোলনের নামে অনেক খেলা খেলছে, ঈদের পরে, রোজার পরে, এটার পরে, ওইটার পরে অনেক করেছে। জামাত বিএনপি ব্যর্থ কোন হয়েছে, কোন তাদের পয়েন্ট নেতাদের থেকে ফাঁসি আন্দোলন হয়েছে। করেছে সেটা আমরা বাবা, জানতাম আপা জুলাইতে। দেখেন, আমি হুম, নিজের জামাত ইসলামের লোক হয়ে বলছি, আমি একটু জামাত শুনি। ব্যর্থ হয়েছে, আবু তাদের নাসির ভাই নেতাদের থেকেও ফাঁসি শুনি, হয়েছে, আপনি তাদের একতরফা তো নেতাদের সব ফাঁসি বলছেন। হয়েছে। শুনে শুনতে, আক্তার ভাই, তাদের নেতাদের ফাঁসি, আমার কথা শুনতে হবে, তাদের নেতাদের ফাঁসি হয়েছে, তারা রুখতে পারে হ্যাঁ, নাই। এই আন্দোলন সফল হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন নেতাদের মাধ্যমে, যাদের জি। প্রতিনিধিত্ব করে 7 জন। এই 7 জনকে অসম্মান করে কথা বলা যাবে না। ধন্যবাদ। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বললেন যে যদি নির্বাচন যদি হতে দেওয়া না হয় বা তালবাহানা করে পেছানো হয়, এই জন্যই ওনারা জুলাই সনদে সই করেছেন বা অনেক কিছু মেনে নিয়েছেন, তাহলে কি ওনারা জুলাই সনদকে ধারণ করেন না, এরকম কিছু বোঝানোর চেষ্টা করেছেন? হ্যাঁ, ধন্যবাদ। আমি বড় ভাই তো অনেক কথা বলেছেন, তো ওনার অনেকগুলো কথার সঙ্গেই আমাকে দ্বিমত পোষণ করতে হচ্ছে। উনি যে জামাত ইসলামীতে যোগ দিয়েছেন, ওই জামাত ইসলামী 1980 সাল না 81 সালে জন্মগ্রহণ করেছে। এটা উনি আত্মসম্পর্ক সমর্থন করেছেন যে উনি মুক্তিযোদ্ধা 70 জনের একজন উনি আছেন কিনা আমি জানি না। উনিও বলছেন যে 1980 সালের যে জামাত ইসলামী সেই জামাত ইসলামী। তবে সেই জামাত ইসলামীর নামের পিছনে বাংলাদেশ ছিল না, সেই জামাত ইসলামীর নামের পরে ছিল বাংলাদেশ। বাংলাদেশ জামাত ইসলামী হয়েছে 2008 সালের নিবন্ধন করতে গিয়ে তাদেরকে বাধ্যবাধকতা দেওয়া হয়েছিল যে বাংলাদেশ আগে লিখতে হবে, তখন তারা বাংলাদেশ জামাত ইসলামী লিখছে। জামাত ইসলামী পূর্ব পাকিস্তানের কথাও উনি যেরকম বলেছেন, এই জামাত ইসলামী বাংলাদেশ এটাও তারা শেষেই লিখতো সবসময়। এটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে মাঝখানে একটু জামাত ইসলামীর উনি নতুন যোগদান করেছেন, তো জামাত ইসলামের পক্ষে উনি কথা 2-4টা বলতেই হবে, কারণ জামাত ইসলামের বিরুদ্ধে তো সারা জীবন উনি বলছেন, শুধু জামাত ইসলামের বিরুদ্ধে না। এই যে যেই জুলাই যোদ্ধাদের কথা বললেন, যে এই 7 জন না হইলে এই আন্দোলন হইতো না, বিএনপি কিছুই করতে পারে নাই, এটা তো ওনার জানার বিষয় ছিল না, এটা ওনার বিষয় না তো। কারণ উনি তো জুলাইয়ের কেউ না, উনি তো জুলাই আওয়ামী ফ্যাসিবাদের দোসর। এবং আমার কাছে ডকুমেন্ট আছে, আমি আপনাকে ডকুমেন্ট পাঠিয়ে দেব, দেখতে পারেন আপনি। 24শে জুলাই 24শে জুলাই মেজর আক্তার সাহেব বলেছেন, যারা কোটা বিরোধী আন্দোলন করতেছে তারা সবাই জামাতি রাজাকার বলেন। ডয়েচে ফেলের সঙ্গে উনি কথা বলেছেন। উনি জুলাই কি বুঝবেন বিএনপি ছিল না কে ছিল? 24শে জুলাই, 1 সপ্তাহ আগে। এবং উনি জামাত ইসলামীতে যোগ দেওয়ার পরে বলেছেন যে আমাকে কেউ আশ্রয় দেয় না, আমি আশ্রয় নেওয়ার জন্য জামাত ইসলামীতে আসছি। এরপর জামাত ইসলামী সম্পর্কে ওনার যে সমস্ত ভাষা টকশোতে আছে বা ইয়াতে আছে, এটা ওনার রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উনি বলেছেন। উনি 2024 সালের 7ই জানুয়ারির যে পাতানো ডামি নির্বাচন, সেই ডামি নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন এবং ওই নির্বাচনে বৈধতা দিয়ে ওই ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার
সর্বশেষ কাজটি তিনি সম্পন্ন করেছেন। সরি বড় ভাই, অতএব এই 17 বছরের আন্দোলনে কারা ছিল যাদেরকে উনি বলেছেন, ওনাদের বিরুদ্ধে কেউ কথা বলেছে আমি জানি না, কেউ বলেছে কিনা, অবশ্যই তাদেরও অবদান আছে। যেই জামাত ইসলামের কথা বললো 16 বছর 17 বছর, সেই জামাত ইসলামী 13-14 আন্দোলনের পরে এই শেষ পর্যন্ত এই 10 বছরে জামাত ইসলামী কোনো যুগপত কর্মসূচিতেও বিএনপির সঙ্গে মাঠে আসে নাই। জামাত ইসলামী 5 মিনিট 10 মিনিটের পুলিশের অনুমতি নিয়ে, টাকা নিয়ে, তারপরে ব্যানার নিয়ে মিছিল করে ওই মিছিল ছেড়ে দিয়েছে তার নিজেদের পত্রিকা, নিজেদের গণমাধ্যমে। যেই জামাত ইসলামী বলে যে বিএনপি কিছু করতে পারে, সে জামাত ইসলাম তাদের অফিস খুলেও বসতে পারে না সারা বাংলাদেশে। একটা বিরোধিতার অর্থে বিরোধিতা করা ঠিক না। আপনি বা যারা, আমি তো প্রথমেই বলেছি যারা মুক্তিযোদ্ধারা জামাত ইসলাম করতে পারে, আমার দলের একজন বলছে, সেটা আবার বলতে হবে, আমার বুঝ বিবেচনা তো আছে। আপনি মুক্তিযোদ্ধা, আপনি জামাত ইসলামীতে যোগ দিয়েছেন, আপনি বলেছেন আপনার প্রোটেকশনের জন্য, কেউ যখন আপনাকে কোনো প্রোটেকশন দেয় না তখন আপনি জামাত ইসলামী যোগ দিয়েছেন। কারণ বিএনপি থেকে আপনি 5 বার বিভিন্ন কারণে বহিষ্কৃত হয়েছেন। এবং কি কি কারণে বহিষ্কার হয়েছেন 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনের মাধ্যমেই এটা বোঝা যায় যে আপনি কি কি কারণে বহিষ্কার হয়েছেন। এটা দীর্ঘ করে ব্যাখ্যায় গেলাম। আমি সরি, ব্যক্তিগতভাবে আক্রমণ করা ঠিক না, এটা আক্রমণ না। আমি বলছি যে উনি যেভাবে বললেন যে বিএনপি কিছু ছিল না, আর আপনি দেশের বাইরে থেকে আপনি জানতেন যে বিএনপি কি করেছে। এই যে সেই যেই 7 জনের কথা বললেন, এই 7 জনের এক একজন নাম যদি বলি, যারা ডিবি অফিসে গিয়ে কবুতরের মতো কাগজ ধরে বলতেছিল যে এই আন্দোলনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, এখন থেকে আমাদের সমস্ত কর্মসূচি প্রত্যাহার করা হলো। এই যে হাসানাত আব্দুল্লাহর নেতৃত্বে সার্জিস আলমরা আইনমন্ত্রীর বাসা থেকে রাত 12টা 12:30টার সময় গভীর রাতে মিটিং করে বেরোয় বলল যে এই সমস্ত আন্দোলন আজ থেকে সমস্ত কিছু শেষ হয়ে গেল, এগুলির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে কি আন্দোলন ওখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল যদি তারা মূল নেতৃত্বে থাকতো। জনতার আন্দোলন, সারা বাংলাদেশের মানুষ, সারা দেশের সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছিল সেই দিন কারো চেহারা দেখে না, নিজেদের অস্তিত্বের জন্য, নিজেদের গণতান্ত্রিক স্বাধীনতাকে উদ্ধার করার জন্য, নিজের বাংলাদেশকে রক্ষা করবার জন্য। ফ্যাসিবাদের হাত থেকে সারা বাংলাদেশের মানুষ সেদিন ঝাঁপিয়ে পড়েছিল। সেখানে বিএনপি ছিল, সেখানে জামাত ইসলামী ছিল। বিএনপি জামাত ইসলামীর থেকেও সবচেয়ে বড় অবদান ছিল এই দেশের সমস্ত গণতন্ত্রকামী মানুষ, গণতন্ত্রকামী স্বাধীনতাকামী মানুষ সেদিন ঝাঁপিয়ে পড়েছিল। এখানে এক এক সময় এক একজনের ইয়ে করার দরকার নাই তো, অমুককে হিরো বানালাম, আপনাকে বলছে তেল বানানো, তাহলে আপনি 7 জনের কথা কি বললেন? কোথায় ছিল এই 7 জন সমন্বয়ক? এই 7 জন বলতে পারবে মোহাম্মদপুরে আল্লাহ করিম মসজিদের সামনে যে হাজার হাজার মানুষ নেমে তারপর যুদ্ধ করেছে, এখানে সমন্বয়ক কে ছিল? এই 7 জন বলতে পারবে? এই ব্ল্যাক ইউনিভার্সিটির সামনে ওই পুরো আপনার বাড্ডা রাস্তায় যে হাজার হাজার মানুষের যে গোলাগুলি হয়েছে, আর রক্তাক্ত আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, সেখানকার সমন্বয়ক কে ছিল? যেই সমন্বয়ক এখন ভুলেও কেউ উচ্চারণ করে না। কারণ কি? সমন্বয়ক বললে এখন বলে চাঁদাবাজ, সমন্বয়ক বললে মনে করে যে ও থানার থেকে লোক ছুটে দিয়ে আসার জন্য আসছে, সমন্বয়ক বললে মনে করে সরকারি অফিসে গিয়ে চাঁদাবাজি করতেছে। যেইভাবে মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধকে, কিন্তু এটাও তো ঠিক, 7ই জানুয়ারি নির্বাচনের পরে আপনারা মেনে নিয়েছিলেন যে 29 সাল পর্যন্ত শেখ হাসিনাই থাকবে। এই আন্দোলনটা যদি শুরু না হতো, যেভাবেই হোক, যাদের কারণেই হোক আন্দোলনটা শুরু হয়েছিল, সেখানে আপনারা কোন কোন পয়েন্টে ছিলেন এরকম কিছুটা আমাদের জানা ছিল, যেহেতু আমরা টকশো করতাম। করে দেখার সুযোগ নেই। কেন আমি বলবো যে অমুকের কোনো অবদান নাই, অমুকের কোনো অবদান নাই? অবশ্যই আমরা তো সেটা বলি। এবং কে কিভাবে 29 পর্যন্ত মেনে নেওয়ার মানসিক প্রস্তুতি নিয়েছিল, এটা কি ধরনের কথা বলেন? আমি যে আপনাকে একটা কথা বললাম, 13-14 সালের পরে জামাত ইসলামী যেভাবে ঘরের মধ্যে উঠে গিয়েছিল, সেইখানে বিএনপির হাজার হাজার নেতা কর্মীর হত্যা, গুম, সন্ত্রাস, নৈরাজ্যের মুখে সারা দেশের বিভাগীয় সমাবেশ, অনশন, বিক্ষোভ মিছিল, সমস্ত কিছু যেভাবে সারা দেশব্যাপী সারাটা বছর চালিয়ে গেছে, হাজার হাজার নেতাকর্মী জেলে গিয়েছে, হাজার হাজার নেতাকর্মী মৃত্যুবরণ করেছে, সেই আন্দোলনটা যদি ওই রকম 13-14 পর থেকে জামাত ইসলামী যেই পর্যায়ে হঠাৎ করে এক জায়গা দিয়ে ব্যানার খুলা নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এরপরে আবার ব্যানার গুটে দৌড়,
বাসি বুসি দিয়া তারপর নাই, সেই রকম আন্দোলন করলে এই আন্দোলন চাঙ্গা হওয়ার কোনো স্কোপ ছিল, সুযোগ ছিল? ছিল না। এবং এই যে দেখেন বড় বড় মিছিল করে, সমাবেশ করে, ইভেন 28 অক্টোবরে বিএনপির এত বড় সমাবেশ, পাশের থেকে শাপলা চত্বরে জামাত ইসলামী এত বড় সমাবেশ করে, একটা টোকা না, একটা ছিটা না, ফাটা না, সমাবেশ করে আস্তে করে চলে গেল। সেদিন বিএনপির আন্দোলনের পাশে তারা দাঁড়ায় নাই। আমি এগুলো নিয়ে বিতর্ক করতে চাই না। এবং 13-14 পর থেকে আমি বললাম তো যে ওইভাবে যদি টেবিলের নিচে মাথা গুটিয়ে যদি জামাত ইসলামের মতো বিএনপিও থাকতো, এই দেশে কোনোদিন কোনো আন্দোলন করার কোনো ক্ষমতা ছিল না। মানুষ ফ্যাসিবাদের যে চরিত্র, ফ্যাসিবাদের যে আক্রমণাত্মক ভূমিকা, ফ্যাসিবাদের যে দৃশ্য, যে লীলা, সেটা দেখেছে। বিএনপির উপরে অবিরত অত্যাচার, নির্যাতন, এবং তার মুখে দাঁড়িয়ে বিএনপি একটির পর একটি কর্মসূচি চালিয়ে যাওয়া। হ্যাঁ, আন্দোলন সবসময় আন্দোলন সফল হয় তা তো না। ইভেন 7ই জানুয়ারি নির্বাচনে বিএনপি তার বিরুদ্ধে প্রচারণা চলেছে, ওই রকম জ্বালাও পোড়া কোন আন্দোলন গড়ে তুলতে পারেনি, কিন্তু বিএনপির ডাকে, বিএনপির প্রচারণায় মানুষ সমর্থন জানিয়ে সেই নির্বাচনে যাওয়া থেকে মানুষ বিরত ছিল। সেটাও তো একটা বিরাট ধরনের বিপ্লব ছিল, বিরাট ধরনের সফলতা ছিল। আন্দোলন, মিছিল, মিটিং করলে সবসময় জিতে গেলাম, এটার নাম তো আন্দোলন সফল হওয়া না। ওইটাও তো একটা বড় সফলতা ছিল যে ওই নির্বাচনে কোনো মানুষ অংশগ্রহণ করে নাই, সাধারণ মানুষ সেই নির্বাচনকে বর্জন করেছিল, সেটাও তো বড় সফলতা। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, এই যে মুক্তিযুদ্ধ নিয়ে যেরকম আমরা বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন ভাবে, হাসিনা যেরকম, আওয়ামী লীগ যেরকম তাদের নিজস্ব সম্পত্তি বানিয়েছিল, 24-এর আন্দোলন সকল মানুষের আন্দোলন। মহান মুক্তিযুদ্ধের সময় বড় ভাই যেটা বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সময় সকল মানুষ, গুটি কয়েক দালাল ছাড়া সকল মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। ঠিক 24-এর সময়ও শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদ এবং তাদের কিছু দোসর ছাড়া বাকি সকলেই এই 24-এর আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল। আমরা প্রত্যেককে যার যার অবদান, তাদের প্রত্যেককে সম্মান জানাতে চাই, প্রত্যেককে আমরা স্যালুট জানাতে চাই। সারা জীবন তাদেরকে মনে রাখা উচিত, যারা গণতান্ত্রিক মানুষ। আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন, জি। সম্ভবত